প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংক্রাপসি অ্যান্ড লিকুইডেশন চ্যাপ্টার থেকে 2015 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব। আশা করি বিগত চ্যাপ্টারগুলো দ্বারা আপনারা উপকৃত হয়েছেন এবং আজকের অঙ্কটাও আপনাদের অনেক কাজে লাগবে। তো আমরা যদি অঙ্কের শুরুতে বলি, মিস্টার দুলাল ইজ ডিক্লেয়ার্ড ইনসলভেন্ট, মানে মিস্টার দুলাল নিজেকে দেউলিয়া ঘোষণা করেছে। হি সাপ্লাইজ ইউ দ্য ফলোইং ইনফরমেশন ফর দ্য প্রিপারেশন অফ হিজ স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স অ্যান্ড ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট। আমাদের মূলত এই অঙ্ক থেকে দুটো জিনিসই করতে বলে, সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এবং ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট। তো আমরা অঙ্কের শুরুতে জানি যে আমাদের মিনিমাম 4টা ওয়ার্কিং হয়, এখন ম্যাক্সিমাম 4টা ওয়ার্কিং হয় এবং মিনিমাম এর থেকে কম হতে পারে। তো আমরা যদি অঙ্কটা ভালো করে পড়ে দেখি, তো আমরা দেখব 4 নম্বরে যদি আমরা যাই, যে 4 নম্বরে এখানে বলা আছে যে ব্যাংক লোন সিকিউরড বাই লিওন অন ইনভেন্টরি ও টাকা 50,000, লোন নিয়েছে কত? 27,500। এটা কথা হচ্ছে আপনি যখন ব্যাংকে লোন নিতে গিয়েছেন, এখন ব্যাংক বলছে আপনাকে জামানত ছাড়া লোন দেওয়া হবে না। তো আপনি ইনভেন্টরি 50,000 টাকা বন্ধক রেখে আপনি 27,500 টাকা লোন নিয়েছেন। কিন্তু সমস্যাটা হচ্ছে যখন আপনি ইনভেন্টরির মূল্য দেখবেন, যে ইনভেন্টরির মূল্য আছে কত, এক্সপেক্টেড টু রিয়ালাইজ 60% অফ দ্য বুক ভ্যালু, মানে ইনভেন্টরি যে বুক ভ্যালুটা দেওয়া থাকবে এটা আপনি মাত্র 60% উদ্ধার করতে পারবেন। তো অঙ্কটা যদি আমরা সমাধান করার চেষ্টা করি, তাহলে আমাদের ব্যাংকে আমরা লোন দেখিয়েছি কত? 50,000 টাকা, এবং এই 50,000 টাকার শুধুমাত্র 60% উদ্ধার করা যাবে। কত পার্সেন্ট? 60%। তাহলে 50,000 টাকার 60% আসে হচ্ছে 30,000 টাকা। মানে ব্যাংক থেকে যে জামানতটা আমি রেখেছি, ব্যাংক তার মাত্র 30,000 টাকা উদ্ধার করতে পারবে। এখন ব্যাংক এই 30,000 টাকা দিয়ে অবশ্যই সে 27,500 টাকা পরিশোধ করতে পারবে। তার মানে যদি পুরো টাকা পরিশোধ করা যায়, তাহলে সেটা আমরা জানি কি দাঁড়ায়, সেটা দাঁড়ায় হচ্ছে ফুললি সিকিউরড ক্রেডিটর্স। তো আমরা একটা ওয়ার্কিং করব, যে ক্যালকুলেশন অফ ফুললি সিকিউরড ক্রেডিটর্স। তাহলে লিখলাম ব্যাংক লোন লিওন অন স্টক। তাহলে আমরা লোন নিয়েছি কত? 27,500 টাকা, কিন্তু ব্যাংক এ থেকে উদ্ধার করতে পারবে 30,000 টাকা। তো ব্যাংক উদ্ধার করলো 30,000, এ থেকে সরকারি নিয়ম অনুযায়ী আমরা রিসিভার ফিস বাদ দেব 4%। 4% আসে 1200 টাকা। এই টাকাটা নামিয়ে দিলাম, এই টাকাটাও নামিয়ে দিলাম। এরপর এই অঙ্কে এই মিস্টার দুলাল কোনো লোন আর নেয়নি। তো আমরা যদি তার অন্যান্য ওয়ার্কিংগুলো দেখি, তাহলে আমরা খুঁজে যাব ক্যালকুলেশন অফ আনসিকিউরড ক্রেডিটর্স। তো আনসিকিউরড ক্রেডিটর্সে প্রথমে আমরা দেখব ক্রেডিটর্স ফর গুডস, মানে পণ্যের জন্য সে টাকা বাকি রেখেছে 60,000 টাকা, বাট কোনো জামানত রাখেনি। তাই আমরা লিখব ক্রেডিটর্স ফর গুডস। কত টাকা? 60,000 টাকা, 60,000 টাকা। এরপর যদি আমরা অঙ্কের নিচের দিকে যাই, সে দেখা যাবে সে লোন নিয়েছে। কত টাকা লোন নিয়েছে? লোন ফ্রম ওয়াইফ। কত টাকা? 20,000 টাকা। তো ওয়াইফের কাছ থেকে লোন নিয়েছে, অবশ্যই সে জামানত দেয়নি। তাই আমরা লিখব লোন ফ্রম ওয়াইফ 20,000 টাকা, 20,000 টাকা। তো আমাদের তারপর আমরা ব্যালেন্স করলাম, এটা 80,000, এই পাশেও 80,000। আমাদের আর কোনো ওয়ার্কিং না থাকায় আমরা ওয়ার্কিং এর দিক গেলাম না। এরপর আমরা অঙ্কে করতে বলছে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, আমরা ডাইরেক্ট স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে চলে যাব। তো স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে যদি আমরা যাই, তাহলে আমরা দেখব যে গ্রস লাইবিলিটিস আছে। ছক করব। বিগত ক্লাসগুলো দেখতে থাকলে আপনারা এই ছক কিভাবে করে অবশ্যই সেটা জানেন। তো আমরা ছক করলাম। ছক করলে প্রথমে যেটা আমরা লিখি যে ফুললি সিকিউরড ক্রেডিটর্স, আমরা কত লিখব? 27,500। কিভাবে 27,500 হলো? এই যে ফুললি সিকিউরড ক্রেডিটর্স 27,500 আমরা বসিয়ে দিয়েছি, এবং এটা থেকে বাদ দেব লেস ভ্যালু অফ সিকিউরিটি। ভ্যালু অফ সিকিউরিটি কোথায়? এই যে ভ্যালু অফ সিকিউরিটি। কত টাকা হয়েছিল আমাদের ভ্যালু অফ সিকিউরিটি? 28,800। তা আমরা লিখলাম যে 28,800। এখন 27,500 থেকে 28,800 বাদ দিলে আমাদের যে অতিরিক্ত টাকা থাকে, মানে এই লোনটা পরিশোধ করার পরেও 1300 টাকা রয়ে গেছে, তাহলে এটাকে বলে সারপ্লাস অ্যাজ পার কন্ট্রা। কত দিলাম? 1300 টাকা। এরপর আমরা লিখতে পারি যে ক্যালকুলেশন অফ পার্টলি সিকিউরড ক্রেডিটর্স, কিন্তু আমাদের অঙ্কে পার্টলি সিকিউরড ক্রেডিটর্স না থাকায় আমরা সেটা দেখালাম না। এরপর আমরা চলে যাব প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স। তো আমরা লিখলাম প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স। আমরা অঙ্কের দিকে যদি তাকাই, দুইটা প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স ছিল, স্যালারি ডিউ টু ক্লার্ক ফর দ্য 4 মান্থ অ্যান্ড ট্যাক্স ওয়িং টু গভর্নমেন্ট 1200 টাকা এবং 2400 টাকা। তাহলে আমরা দিলাম যে স্যালারি টু ক্লার্ক 1200 টাকা,
ট্যাক্স ওয়েইং টু গভর্নমেন্ট 2400 টাকা। শিক্ষার্থীরা আপনারা যদি এটাকে ওয়ার্কিং এর ভিতরে দেখাতে চান সেটাও দেখাতে পারবেন, সেটাও কারেক্ট। আচ্ছা, তাহলে দুইটা হলো 3600 টাকা। এখন প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স আমরা জানি ডিডাক্টেড অ্যাজ পার কন্ট্রা আকারে দেখাতে হয়। তাহলে আমরা দেখালাম ডিডাক্টেড অ্যাজ পার কন্ট্রা, মানে এই পুরোটাকে আমাদের পরিশোধ করে দিতে হবে। এরপর আমরা লিখলাম আনসিকিউরড ক্রেডিটর্স। আনসিকিউরড ক্রেডিটর্স আমাদের ব্যালেন্স হয়েছিল কত? গ্রসে হয়েছিল 80,000 এবং নেটেও হয়েছিল 80,000। তাহলে আমরা গ্রসেও লিখলাম 80,000 এবং নেটেও লিখলাম 80,000। এখন প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স এর প্রাথমিক ব্যালেন্স ছিল 3600, ফুললি সিকিউরড ক্রেডিটর্স এর প্রাথমিক ব্যালেন্স ছিল 27,500। মানে এই পাশে প্রথম যে টাকাটা আমরা লিখবো গ্রসে, সেই টাকাটাই আমরা দেখাই দেব। তো আমরা যদি এই পাশে যোগ করি তাহলে 1,11,100 টাকা হয়। তো এরপর আমরা চলে যাব অ্যাসেট সাইডে। অ্যাসেট সাইডে প্রথমে আমরা কি করি? প্রথমেই করি আমরা আনসিকিউরড প্রপার্টি। আনসিকিউরড প্রপার্টিতে যদি আমরা যাই, তো প্রথমে আমরা দেখতে পারবো যে স্টক অথবা ইনভেন্টরি। তাইলে এখন কথা হচ্ছে স্টকের বিপরীতে তো লোন নেওয়া হয়েছে, তাহলে স্টকের বিপরীতে যদি লোন নেওয়া হয় তাহলে কেন আমরা আবার সেই স্টকটাকে আনসিকিউরড প্রপার্টির ভিতর নিব? এখানে একটা সমস্যা আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে আমরা লোন নিয়েছিলাম কত? আমরা লোন নিয়েছিলাম 27,500 টাকা, কিন্তু সম্পদ দেখিয়েছিলাম কত? 50,000। এই যে এখানে সম্পদ দেখিয়েছিলাম ব্যাংকে 50,000 টাকা, কিন্তু আমাদের ইনভেন্টরির মূল্য কত? ইনভেন্টরির মূল্য হচ্ছে 60,000 টাকা। তো আমরা যদি 60,000 টাকা দেখি, যে 60,000 টাকাও যদি আমরা দেখাই, তো এই 60,000 টাকার আসলে আমরা ব্যাংকে দেখিয়েছি কত? এই 60,000 টাকা প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ইনভেন্টরি মূল্য হচ্ছে 60,000 টাকা, কিন্তু ব্যাংক থেকে আমরা দেখিয়েছি 50,000 টাকা দেখিয়ে লোন নিয়েছি। এখন আমার তো আরো 10,000 টাকা রয়ে গেছে, তো সেই 10,000 টাকার বিপরীতে আমি আসলে কোনো লোন আনিনি। তো আমরা যদি সেই 10,000 টাকা দেখাই, যে স্টক অথবা ইনভেন্টরি 60,000 মাইনাস 50,000 10,000, তাহলে আমরা দিলাম 10,000। কিন্তু সমস্যা হচ্ছে আমরা এর উদ্ধার করতে পারবো মাত্র 60%। তাহলে 10,000 টাকা 60% হয় 6,000 টাকা। আমরা এই পাশে দেখিয়ে দিলাম 6,000 টাকা। এরপর আমাদের যদি অন্য কোনো সম্পদ আছে কিনা দেখি। এরপর ফার্নিচার আছে। ফার্নিচার কত? একটু রিলিয়াজ হচ্ছে 4,000 আর 8,000। তাহলে আমরা দেখিয়ে দিলাম যে ফার্নিচারের বুক ভ্যালু হচ্ছে 8,000 টাকা এবং একটু রিয়ালাইজ হচ্ছে 4,000 টাকা। এরপর প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যদি একদম নিচের দিকে পড়ি, যে মিস্টার দুলাল গেভ আপ জুয়েলারি ওথ 8,000, মানে সে ব্যবসায় জুয়েলারি দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটাও আমার একটা সম্পদ। তো আমরা সেই জুয়েলারিটা দেখালাম। জুয়েলারি আসলে বুক ভ্যালু হয় না, তাই বুক ভ্যালু জায়গায় কোনো টাকা দেখাইনি। আমরা সরাসরি দেখাবো এস্টিমেটেড টু প্রডিউসে কত টাকা? 8,000 টাকা। তো আমরা দেখিয়ে দিলাম 8,000 টাকা। এরপর আমরা নিব 2 নম্বরে বুক ডেপ্টস। বুক ডেপ্টে যদি আমরা আসি, তাহলে আমরা চলে যাব অঙ্কে। তো অঙ্কে আমরা প্রথমেই দেখব যে অ্যাকাউন্ট রিসিভেবল আছে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলটাই আসলে বুক ডেপ্ট। তাহলে গুড আছে কত? 8,000 টাকা। তাহলে আমরা গুড দেখালাম 8,000 টাকা। তো গুডের তো পুরো টাকাই পাবো, এই জন্য আমরা গুড বুক ভ্যালু এবং এস্টিমেটেড টু প্রডিউস সমান। এরপর বলছে ডাউটফুল 50%, 16,000 টাকা। মানে 16,000 টাকার আমি 50% উদ্ধার করতে পারবো এবং 50% উদ্ধার করতে পারবো না। তো আমরা দেখিয়ে দিলাম যে ডাউটফুল কত? 16,000 টাকা, কিন্তু এর 50% কত যেটা আমরা উদ্ধার করতে পারবো? 8,000 টাকা। এরপর বলছে ব্যাড। ব্যাড মানে কি? এর 1 টাকাও আমরা উদ্ধার করতে পারবো না। তো ব্যাডে আমরা দেখালাম 10,000 এবং এস্টিমেটেড টু প্রডিউসে যেহেতু আমরা উদ্ধার করতে পারবো না, এই জন্য 0। এরপর যদি আমরা চলে যাই বিল রিসিভেবল, তো আমরা অঙ্কে বিল রিসিভেবল দেখতে পাচ্ছি যে বিল রিসিভেবল কত? ব্যাড হচ্ছে 6,000 টাকা এবং মোট হচ্ছে 12,000 টাকা। এখন কথা হচ্ছে ব্যাড মানে কি? যে টাকাটা আমরা পাবো না। তাহলে আমরা লিখে দিলাম 12,000। তাহলে 6,000 আমরা কি পাবো না। 6,000 না পেলে পাবো কত তাইলে? তাহলে 12,000 6,000 পেলে, 6,000 যদি না পাই তাহলে 6,000 পাবো। তাহলে 6,000 টাকা এখানে যাবে। আচ্ছা, এরপর আমরা অঙ্কের নিয়ম অনুযায়ী রিসিভার ফিস বাদ দিব। কোথার থেকে? এই যে 40,000 টাকা এস্টিমেটেড টু প্রডিউস এসেছে এখান থেকে। এখন কথা হচ্ছে অঙ্কে তো ক্যাশ নেই, তো ক্যাশ না থাকে আমরা ওটা বাদ দিলাম না। তো এই 40,000 টাকার উপরে কত দিলাম? 10%, তাহলে কত হলো? 4,000 টাকা। আমরা বুক ভ্যালুটা নামিয়ে এখানে ক্লোজ করে দেব। আচ্ছা, এরপর প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি আমাদের কি করতে হয়। আমাদের করতে হয় এই পাশে যে এই পাশে যেটা আমরা নিয়েছি যে সারপ্লাস এস পার কন্ট্রা, এই সারপ্লাস এস পার কন্ট্রা আমরা এখানে নিয়ে কি করব? যোগ করব। আমরা যোগ করে দিলাম। কত টাকা ছিল? 1300 টাকা। 1300 টাকা আমরা সারপ্লাস আকারে যোগ করে দিলাম। এরপর ডিডাক্টেড অ্যাজ পার কন্ট্রা যেটা প্রিফারেন্সিয়ালি ছিল ওটা আমরা বাদ দিয়ে দিব। তাহলে আমরা বাদ দিলাম ডিডাক্টেড অ্যাজ পার কন্ট্রা, আমাদের টাকা ছিল 3600।
এটা যোগ বিয়োগ করার পরে টাকা আছে কত 33,700। এখন আমরা করব কি এক্সপেক্টেড টু র্যাঙ্কের এখানে যে টাকাটা আছে এটা যোগ দিলাম, যোগ দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি 80,000 আছে। 80,000 টাকা আমরা এই পাশে ট্রান্সফার করে নিয়ে আসবো এবং এই 33,700 থেকে মূলত এটা আমরা কি করব, এটা বাদ দিব। তাহলে বাদ দেওয়ার পরে আমাদের টাকা হবে 46,300। এই 46,300 টাকার নাম হচ্ছে ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট, মানে আমাদের দায়ের চেয়ে অ্যাসেটের চেয়ে দায় বেশি। তো আমাদের এই 46,300 টাকা হচ্ছে এই অঙ্কের ঘাটতি। আচ্ছা, এরপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। যদি আমরা চলে যাই ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টে, তো আমরা প্রথম ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টে কি করি, আমরা জানি বাম পাশে আমাদের যত অবশিষ্ট টাকা পয়সা আছে এই ঘাটতি মেটানোর জন্য সেগুলা, এবং ডান পাশে কি যায়, আমাদের এই প্রতিষ্ঠানের সমস্ত প্রকার ঘাটতিগুলো যায়। তো প্রথমে আমরা নিব যে এক্সেস অফ অ্যাসেট ওভার লাইবিলিটিস, এটা হচ্ছে ক্যাপিটাল। তো আমরা যদি ক্যাপিটালে যাই, যে মিস্টার দুলাল কমেন্স বিজনেস 6 years ago, সে কত বছর আগে ব্যবসা শুরু করেছিল, 6 বছর আগে, উইথ এ ক্যাপিটাল অফ টাকা 50,000। তাহলে কত টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, 50,000। তাহলে আমরা এখানে দেখিয়ে দিলাম কত টাকা, 50,000। এরপর যদি আরেকটু পড়ি, তাইলে বলছে যে হি মেড প্রফিট অফ টাকা 13,000। সে কত টাকা প্রফিট করেছিল, 13,000। তাহলে আমরা দেখলাম 13,000। এই টাকা আমাদের দায় মেটানোর জন্য, মানে ঘাটতি মেটানোর জন্য অবশিষ্ট আছে। এরপর মিস্টার দুলাল সে কি করেছিল, ব্যবসায় লস হওয়ার কারণে, মানে ব্যবসায় ঘাটতি হওয়ার কারণে সে চেষ্টা করেছিল তার যে জুয়েলারি আছে সেটা ব্যবসায় এনে দায়টাকে মেটানোর জন্য। তো সেটাও তো আমাদের অবশিষ্ট আছে। তাহলে আমরা লিখলাম যে ইনকাম ফ্রম আদার সোর্স কত টাকা, জুয়েলারি 8,000 টাকা। এরপর আমরা একদম এই ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টে যে ঘাটতিটা লিখেছিলাম, ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট, এটা সরাসরি এনে এখানে বসিয়ে দেব। ডেফিসিয়েন্সি ফ্রম স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স কত টাকা হয়েছিল, 46,300। এরপর আমরা যদি ডান পাশে যাই, ডান পাশে এই অঙ্কের সমস্ত প্রকার ঘাটতি আমরা দেখাবো। তো প্রথমেই আমরা নিয়ম অনুযায়ী, মানে আমি যেটা ফলো করতে বলবো এটা যদি আপনারা ফলো করেন তাহলে এগুলো মনে থাকবে। তো প্রথমে আমরা নেব ব্যাড ডেপ্ট। তো ব্যাড ডেপ্ট যদি আমরা আসি, তাহলে ব্যাড ডেপ্টে এইখানে ডাউটফুলে চলে আসি আমরা। ডাউটফুল 16,000 এবং 8,000, মানে 16,000 8,000 আমরা পাবো না। তাহলে এইখানে 8,000 টাকা ঘাটতি সৃষ্টি হলো। এবং ব্যাডের কত টাকা, ব্যাডের হচ্ছে 10,000-এর 1 টাকাও পাবো না। তাহলে এই হচ্ছে 8,000 আর এই হচ্ছে 10,000, এই দুটো মিলে 18,000 টাকা আমরা পাবো না। তো আমরা লিখলাম ব্যাড ডেপ্ট কত, 18,000 টাকা। এরপর যদি অঙ্কে আসি, যে হি ড্রিউ 10,000 ইচ ইয়ার, সে কি করেছে, প্রতি বছরে 10,000 টাকা উত্তোলন করেছে। তাহলে উত্তোলন করলে প্রতি বছর, তাহলে আমাদের 6 বছর আগে ব্যবসা শুরু করেছিল। তাহলে আমরা লিখবো ড্রয়িং কত, ড্রয়িং হচ্ছে 10,000 গুণ 6, তাহলে কত হলো, 60,000 টাকা। এরপর আমরা একটা শিরোনাম দিলাম যে আদার লসেস। এবার অঙ্কের শুরুতে আমরা মানে একদম নিচের দিক দেখেছিলাম যে সে জুয়া খেলে হেরেছিল। এই যে লস অন গ্যাম্বলিং কত টাকা, 100 টাকা। তাহলে আমরা দেখিয়ে দিলাম যে লস অন গ্যাম্বলিং কত, 100 টাকা। এরপর যদি আমরা উপরের দিকে আনসিকিউরড প্রপার্টির দিকে আসি, যে ফার্নিচারের কত টাকা ছিল, 8,000। এটা ছিল বুক ভ্যালু, বাট আমাদের উদ্ধারকৃত মূল্য হচ্ছে 4,000। তাহলে এখানে আমরা পাবো না কত, 4,000। তাহলে সেটা আমরা লিখিয়ে দিলাম যে ফার্নিচারে আমরা পাবো না 4,000। এরপর আছে স্টকে। তো স্টকের মূল্য ছিল, আমরা যদি অঙ্কের উপরের দিকে যাই, যে স্টক বা ইনভেন্টরি মূল্য ছিল 60,000 টাকা, যেটার উদ্ধারকৃত মূল্য ছিল কত, উদ্ধারকৃত মূল্য ছিল 60%। তাহলে 60% যদি উদ্ধার করা যায়, উদ্ধার করতে পারবো না কতটুকু, উদ্ধার করতে পারবো না 40%। সেটি আমরা এই পাশে দেখিয়ে দিয়েছি যে স্টক উদ্ধার করতে পারবো না কত, 40%। তাহলে 60,000-এর 40% হয় 24,000 টাকা। এরপর আমরা বিল রিসিভেবলে আসি, যে বিল রিসিভেবলে বলেছিল যে বিল রিসিভেবল 6,000 টাকা ব্যাড, মানে 6,000 টাকা আমরা পাবো না। তো আমরা বিল রিসিভেবল দেখিয়ে দিলাম 6,000 টাকা ব্যাড। এরপর অঙ্কের একদম শেষে আমরা লিখবো রিসিভার ফিস। তো অঙ্কের কোথায় কোথায় রিসিভার ফিস নিয়েছে সেগুলো আমরা সব নিয়ে আসবো। তো অঙ্কের শুরুতে ফুললি সিকিউরড ক্রেডিটর্স আমরা রিসিভার ফিস নিয়েছিলাম কত টাকা, 1,200 টাকা। এবং অঙ্কের ভিতরে আমরা রিসিভার ফিস একবার নিয়েছি 4,000 টাকা। তাহলে 1,200 যোগ 4,000 আমরা 34,100 যোগ দিলাম। এগুলো যোগ দিলে হইলো 34,100 টাকা, এবং 1,200 4,000 যোগ দিলে হয় 5,200 টাকা। তো এই দুই পাশ যোগ দেওয়ার পরে আমাদের আসলে অঙ্ক মিলে গিয়েছে 1,17,300 এবং 1,17,300। এই ছিল অঙ্কের সমাধান। আশা করি চেষ্টা করেছি আপনাদের বোঝানোর জন্য। এরপরে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়,
তাহলে অবশ্যই কমেন্ট করবেন কোথায় কোথায় আপনারা বুঝেননি। আর ভালো থাকবেন, আর আমাদের ক্লাসগুলো ফলো করবেন, তাহলে ঘরে বসে আপনারা অঙ্ক শিখতে পারবেন অনলাইনে। আপনাদের কোনো টিচারের কাছে প্রাইভেট পড়া লাগবে না। ভালো থাকবেন আপনারা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।